সকাল থেকে বাড়িতে তুমুল তোড়জোড়। দূর-দূরান্ত থেকে মেহমানদের আনাগোনা লেগেই চলেছে। ভিড়ভাট্টায় জমজমাট কাবির ম্যানশন। শিশিরের উপর ধকল গেছে বড্ড। কত শত মানুষের মুখোমুখি হতে হয়েছে আজ ওকে। আজকের দিনে সবার মূল আকর্ষণ সে। সকাল গড়িয়ে এখন সন্ধ্যা। জোরপূর্বক হাসতে হাসতে চোয়ালে ব্যথা ধরেছে পুরো। এখন কমে এসেছে হুটোপুটি। টুকটাক গুটি কয়েক গেস্ট আছেন বাইরে। আজ সারাদিন বাড়িতে আছে রৌদ্র। মেঘার পিছু পিছু লেগে আছে সে। তার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সব জায়গায় নজরদারি চালাচ্ছে। মেঘাকে পরিপাটি হয়ে সাজগোজ করতেও দেয়নি। লোকে দেখবে তাই। লোকের নজর তার বউয়ের দিকে সহ্য করবে না সে। সেদিন অত সব শপিং করে দিল। সেগুলো অবহেলায় ক্লোথ কেবিনেটে পড়ে আছে অনায়াসে। ভিড়ভাট্টা কমতেই বাড়ির ভেতরে ঢুকেছেন সকলে। একাধারে বসে থাকতে থাকতে কোমর লেগে গিয়েছিল পুরো। একলা একটু বিশ্রামের জন্য উপরে উঠল শিশির। মেঘা উঠল পিছু পিছু। শিশির কাঙ্ক্ষিত ঘরে ঢুকলেও মেঘা নিজের ঘরে ঢুকল না। ফাঁক পেয়ে আশেপাশে চোরা চোখ বুলিয়ে এক ছুটে হুড়মুড়িয়ে রৌদ্রের ঘরে ঢুকল। লোকটার দেখা নেই লাস্ট আধা ঘন্টা ধরে। ঘরে কি করছে কে জানে। ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল একবিংশী। বিকট শব্দে বিব্রত হলো রৌদ্র। রেগে তাকালেও রাগ স্থায়ী হলো না বেশিক্ষণ। মেঘাকে দেখে শিথিল হলো আপনা আপনি। কানে এয়ারপড, কোলে বড় আইপ্যাড। বেশ পরিপাটি গোছানো সে। মেঘা ফিরে রৌদ্রের এমন আটসাট ভাবভঙ্গি দেখে বেশ অবাক হলো। ধপ করে বসল তার পাশে। গাল ফুলিয়ে বাহু জড়িয়ে ধরল। আমি বিয়ে করব। রৌদ্র আখিলতা কুঁচকে ফেলে আর চোখে ল্যাপটপ সহ আইপ্যাডটার দিকে তাকায়। কনফারেন্স কলে দুজন যুক্ত, ফরেন ভাব চেহারায়। তারাও হঠাৎ রৌদ্রের পাশে এভাবে একটা মেয়েকে দেখে চোখ কুঁচকে ফেলেছেন। রৌদ্রের দৃষ্টি অনুসরণ করে কাঁধে মাথা রেখে সামনে আইপ্যাডের দিকে তাকানো মাত্রই চোখ বড় বড় হয়ে আসলো মেঘার। অপরিচিত দুটো মুখাব্যয় দেখে দ্রুত ছিটকে সরে আসলো রৌদ্রের থেকে। রৌদ্রের ভাব গুরুগম্ভীর, বোঝা মুশকিল। গাম্ভীর্যতা বজায় রেখেই বলে শক্ত কণ্ঠে, আই অ্যাম ড্রপিং অফ নাও। I will call you all back in a little while. Now it's time to give my wife some time. Okay? ওপাশ থেকে কিছু শোনার প্রয়োজন বোধ করল না সে। কল কেটে আইপ্যাড উল্টে রাখল। কান থেকে এয়ারপড খুলে তাকালো মেঘার দিকে। ভ্রু কুঁচকে শুধালো, কি বলছিলে? আপনি কি করছিলেন? কনফারেন্স মিটিং ছিল। আপনিও মিটিং করেন? কারা ওনারা? বলেছিলাম না, আমি জুরিকের একটা বড় কোম্পানিতে জব করি। অনেক দায়িত্ব আমার। এখানে এসে পড়ে আছি, তাই বলে দায়িত্বগুলো ভুলে যাব? ওসব দায়িত্ব ভুলে গেলে তোমার দায়িত্ব নেব কিভাবে? এখন বলো, তুমি কি বলছিলে? কি করবে? বিয়ে। রৌদ্র চোখ সরু করে আরও বেশি। আগে একটু আধটু শুনেছিল, এবার পরিষ্কার শুনল। মেঘা ওষ্ঠ উল্টে কাছে আসলো। আমি আবার বিয়ে করব। জানে মেরে ফেলবো একদম। আমি বেঁচে আছি এখনো। মেরেই দেখুন, ভূত হয়ে ঘাড়ে চেপে বসবো। বাঁচতে দেব না আপনাকেও। বিয়ে করব আমি। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আপনি সব ঘেঁটে দিয়েছেন। এখন আবার সব ঠিক করে দিন। শুনুন রাইনো মুখো, আমাকে আবার বিয়ে করুন আপনি। আমি চাই আমাদেরও এমন বড় করে একটা গেট টুগেদার হোক। সবাই চিনুক আমায়। যেভাবে আদ্র ভাইয়ার বউ হিসেবে শিশিরকে চিনল, সেভাবে। আমিও তো আপনার বউ। কেউ জানে না এটা। আজ সব অতিথিদের মেন ফোকাস ছিল শিশিরের উপর। আমিও যে এ বাড়ির বউ সেটা কেউ তোয়াক্কাই করে না। এখন আপনি আমায় আবার বিয়ে করবেন। ব্যাস, আমি কিচ্ছু শুনতে চাই না। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে শুনল সবটা।
কোনো প্রত্যুত্তর না করে উঠে দাঁড়িয়ে হাঁটা লাগালো বাইরের দিকে। মেঘা থতমত খায়, পিছু ডাকে। কি হলো? কোথায় যাচ্ছেন? শুনলেন আমার কথা? থামল রৌদ্র। ঘাড় ঘুরিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল হাত নাড়িয়ে, আমি বরং গিয়ে আদ্রকে জিজ্ঞেস করে আসি ওদের বাসর হয়েছে কিনা। কি? হুম। ওদের বিয়ে দেখে যেভাবে হিংসে করে দ্বিতীয়বার বিয়ে করতে চাইছিস, সেভাবে স্বেচ্ছায় বাসর করতে না চাইলে যেভাবে জোর করে বিয়ে করেছি সেভাবে জোর করে কিছু একটা করে ফেলবো এবার। বলে রাখতাম, শুনে আসি আগে। আহাম্মক বনে গেল মেঘা। হা বনে হতবাক হয়ে চাইল। লোকটা দরজা মারিয়ে বাইরে বেরিয়ে গেছে। তরতরিয়ে পিছু নিল একবিংশী। শিশিরকে আবার নিচে নামানো হয়েছে। বেচারি পুরো ক্লান্ত। হিমশিম খেয়ে যাচ্ছে এত সবার সম্মুখে। একটু বিশ্রাম নিতে উঠল, তবে নেওয়া হলো না। রুবিনা কাবির খাবারের জন্য ডেকে পাঠিয়েছেন ওকে। রৌদ্র সিঁড়ি বেয়ে নামতে নামতে শিশিরের দিকে চোখ বুলিয়ে নিল। আদ্র নেই এখানে। শিশিরকে জিজ্ঞাসা করলে মন্দ হয় না। মনে মনে মিটিমিটি হেসে কথা গুছিয়ে নিল। একেবারে নিচে নামার আগেই মেঘা খপ করে টেনে ধরল ওর হাত। চাপা স্বরে বলল ফিসফিসিয়ে, কি করছেন আপনি? কোথায় যাচ্ছেন? কি বলবেন? কাকে বলবেন? আদ্র নেই। কুয়াশাকে জিজ্ঞেস করে আসি। কি জিজ্ঞেস করবেন আপনি? মেঘার আতঙ্কিত স্বর। রৌদ্র বাঁকা হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেঘার হাত ছাড়িয়ে চলে গেল সে। পিছনে গিজগিজ করে কপাল চাপড়ালো মেঘা। রৌদ্র গিয়ে ঠাস করে শিশিরের পাশে বসে। জড়তা নেই কোনো। আকস্মিক কাছে বসায় অপ্রস্তুত হয়ে একটু নড়ে চড়ে বসল শিশির। জোরপূর্বক মলিন হাসল। রৌদ্র তাল মিলিয়ে হাসে। আচ্ছা কুয়াশা, একটা কথা বলবে? সত্যিই বলবে? কেমন? জি ভাইয়া। কী সব আজগুবি শব্দ উচ্চারণ করে থামল রৌদ্র। শিশির ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে। রৌদ্র বুঝল ওর বোকা বোকা চাহনির অর্থ। হাসি পেল ভীষণ। জোরপূর্বক হাসি চেপে বলল একটু ঝুঁকে, কি হলো? বলো। হয়নি এখনো? কি হয়নি? যা বললাম তাই। এক বাক্যে উত্তর করো, হ্যাঁ কি না। হয়েছে? শিশিরের মাথার উপর দিয়ে গেল সবটা। কেমন তালগোল পাকিয়ে আসলো। সে হাসার চেষ্টা করে না বুঝে দুই দিকে মাথা নাড়ালো। তা দেখে ফিক করে হেসে উঠল রৌদ্র। ভ্যাবাচাকা খেল শিশির। আদ্র বাড়িতে ঢুকছিল। শিশিরের পাশে বসে রৌদ্রকে এভাবে হাসতে দেখে আপনা আপনি কপালে ভাঁজ পড়ল তার। পায়ের গতি বাড়িয়ে গটগটিয়ে এসে শিশিরকে টেনে দূরত্ব বাড়ালো। অতঃপর ধপ করে দুজনের মাঝে বসে চোয়াল শক্ত করে তাকালো রৌদ্রের দিকে। প্রবলেম কি? আমার বউয়ের কাছে কি চাই? ভেংচি কাটল রৌদ্র। বউ হয়েছে বলে ভাব বেড়ে গেছে ওর। রৌদ্র কি ভাব দেখিয়েছে কখনো? কই, না তো। সে চোখ উল্টিয়ে বলল ব্যঙ্গ করে, কুয়াশাকে জিজ্ঞেস করলাম, ও বলল বাসর টাসর নাকি কিছুই করতে পারিসনি এখনো। আদ্র তবদা খেল। তাৎক্ষণিক তাজ্জব বনে তাকালো শিশিরের দিকে। মেয়েটার কানে পৌঁছায়নি রৌদ্রের কথা, বরং সে দুই ভাইকে রেখে উঠে যেতে লাগলো। ফের তড়াক করে রৌদ্রের দিকে ফিরল আদ্র। কর্কশ গলায় কিছুটা ধমকে বলল, এসব কী ধরনের কথাবার্তা রুডি? বাংলাতেই তো বললাম, কিন্তু তোর বউকে চাইনিজে বলেছি। ও শুনে একটু লজ্জা পেল। বুঝল কি না কে জানে। তারপর না বোধক মাথা ঝাঁকালো। এতেই বুঝলাম কিছুই হয়নি তোদের মাঝে। বিয়ের 20 দিন হতে চলল। এখনো সামান্য বাসরটাই করতে পারিসনি। ছি, লজ্জা থাকা উচিত। রৌদ্রের তিরস্কারে আদ্র চোখ কুঁচকে ফেলে। দাঁত চেপে সামলায় নিজেকে। পাল্টা তিরস্কার করে বলে, আচ্ছা, তোর বিয়ের যেন কতদিন হলো? গুনে গুনে 5 বছর 5 মাস 6 দিন। ছি,
লজ্জা থাকা উচিত ছোট ভাই। ফেরারি খোটা। রৌদ্র ফুঁসে উঠল। কটমট করে ভাইয়ের দিকে তাকিয়ে গজগজ করল। এই দুই ভাইয়ের তো কথা হয় না বহু বছর। রৌদ্র আদ্রকে সহ্য করতে পারে না, এড়িয়ে চলত সর্বদা। কারণটা উজ্জ্ব। রৌদ্র বেপরোয়া, বিপরীতে আদ্র বাধ্য শান্ত। দুজন দুই মেরুর, দুজনের দুটো চিত্র ছিল সবার সামনে। আদ্রের থেকে রৌদ্রকে বোধহয় ছোট চোখে দেখা হতো, যদিও এটা কেবলই রৌদ্রের ধারণা, ভুল ধারণা। আর এই থেকেই আদ্রের উপর সুপ্ত ক্ষোভ, তার সম্পর্কটা সে নিজেই জটিল করে দিয়েছে। আদ্র তো কম চেষ্টা করেনি ওর সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু রৌদ্র পরিপন্থী। লাস্ট কদিন ধরে আদ্রের বিয়ের পর থেকে একটু পরিবর্তন এসেছে রৌদ্রের মাঝে। সে কথা বলে টুকটাক, খোঁটা দিয়ে মশকরা করে হলেও কথা বলে। এইটুকু প্রশান্ত করে আদ্রকে, যথেষ্ট এইটুকুই। অবশ্য রৌদ্রের এমন পরিবর্তনের কারণ ওর অজানা নয়। রৌদ্রকে রাখতে দেখে মিটিমিটি হাসল সে। ফোঁস করল রৌদ্র, কিরমিরিয়ে উঠল। মেঘা এদিকে আর ধ্যান দেয়নি। বাড়ি হালকা হয়ে এসেছে ইতোমধ্যে। ঘড়ির কাঁটা প্রায় ৮টার ঘরে। রুবিনা কাবির মেঘার শিশিরকে টেনে খেতে বসিয়েছেন। ওদের খাওয়া হয়নি সেভাবে। ডিনারের সময়ও হয়ে গেছে। বাকিরা বসার আগেই ওদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন ভদ্রমহিলা। আদ্র বসে থাকল না। শান্ত চোখে শিশিরকে একবার পরখ করে উঠে দাঁড়িয়ে উপরের দিকে পা বাড়ালো। শিশির আর মেঘা আপন খেয়ালে খাচ্ছে পাশাপাশি বসে। খাওয়ার মাঝে আকস্মিক একখানা হিমশীতল পুরুষালী ডাক ভেসে আসলো, লিটল বাট। একবিংশী খাচ্ছিল এক ধ্যানে। বিঘ্ন ঘটল এতে। থমকালো সে। লোকমা মুখে তোলার আগেই জমে গেল পুরো শরীর। রুবিনা কাবির দাঁড়িয়েছিলেন পাশে। কণ্ঠ বরাবর ছলকে তাকালেন তিনি। আশঙ্কায় ধক করে উঠল তার হৃদয়। আদ্র সিঁড়ি বেয়ে উঠছিল। কয়েক কদম উঠেছে সবে। সেও থমকালো। ছলাৎ করে ঘাড় ঘোরালো। কণ্ঠ পরিচিত, আর কণ্ঠের মালিকও। সদরের কাছে দাঁড়িয়ে আছে সেই মালিক, গোছানো পরিপাটি এক সুদর্শন যুবক। উজ্জ্বল ফর্সা চেহারা শীতের তোপে লালচে হয়ে উঠেছে। ঠোঁটে একরাশ তৃপ্ত হাসি। দৃষ্টি সোজাসুজি টেবিলের ধারে বসে থাকা মেঘার পানে। মেঘা এখনো কিংকর্তব্য বিমূঢ়। সেও তাকিয়েছে, চোখাচোখি হয়েছে। আপনা আপনি ভরে উঠেছে আখি কোটর। আদ্র অবাক লোচনে দুজনকে দেখে অস্ফুটে বিড়বিড় করে, ইয়াস। খাওয়া ফেলে উঠে দাঁড়ায় মেঘা। ঢোক গেলে মুখের খাবারটুকু কোনো রকমে গলা পিছলে নামায়। চোখে অবিশ্বাস তার। ঝাপসা হয়ে এসেছে। ক্ষণিকের মধ্যেই ঝাপসা চোখ ছাপিয়ে পরপর কয়েক ফোঁটা পানি ঝরঝরিয়ে গড়িয়ে পড়ল। ভিজল কপোল দুখানি। কান্না গিলতে গেলে ফিকরে উঠল। ইয়াস নামক ছেলেটা রমণীর সন্দেহ কাটাতে উপর নিচ মাথা নাড়ায়। বোঝায় এটা ভ্রম নয়, সত্যি সে এসেছে। ফিরে এসেছে অনেক দিন পর, অনেক বছর পর। সেই যে ৩ বছর আগে সামনাসামনি হয়েছিল ওরা। এই ৩ বছরের মধ্যে আর দেখা হয়নি। আজ হয়েছে। ইয়াস এসেছে। সব ভুলে আচমকা এসেছে। খবর না জানিয়ে হুট করে এসেছে। টলমল চোখে জল অনবরত ঝরে। আর নিজেকে ধরে রাখতে পারে না মেঘা। আর না কথা বলতে পারে। জবান বন্ধ হয়ে গেছে যেন। কম্পিত ঠোঁট নাড়িয়েও টু শব্দ উচ্চারণ করতে পারল না। কান্নার মাঝে এক ফালি হেসে এক ছুট লাগালো। সবাইকে উপেক্ষা করে তাজ্জব বানিয়ে ছুটে গিয়ে আছড়ে পড়ল ইয়াসের বুকে। ডুকরে কেঁদে উঠল আকস্মিক। মা বাবা হারানোর পর এটাই তার শেষ আশ্রয় ছিল। রৌদ্র এখনো ঠায় বসে আছে। নড়চড় করেনি একটুও। সে এসে গেছে, আভাস পেয়েছিল রৌদ্র, কিন্তু তোয়াক্কা করেনি। এখন মেঘাকে ওভাবে ছুটে যেতে দেখল সে। কান্নার শব্দ শুনল।
এতেই মুচড়ে উঠল বুকটা, নড়ে চড়ে উঠল এবার, গলা শুকিয়ে আসছে, ঠোঁট ভিজিয়ে শুষ্ক ঢোক গিলল, হাত মুঠো করে চোখ বুজে শ্বাস টানল। ওদিকে ফুঁপিয়ে উঠল মেঘা, কণ্ঠ তার রোদ, কথা নেই জবানে। ইয়াশোকে এভাবে কাঁদতে দেখে আলগোছে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগল, আরে কাঁদছিস কেন এভাবে? এটা আমি, সত্যিই আমি। দেখ, এসে গেছি, ছুতে পারছিস তুই আমায়? সত্যিই এসেছি আমি। মেঘা, মাই লিটল বার্ড, থাম, শান্ত হ। মেঘা ফুঁপিয়েই যায়, কণ্ঠ চিরে বুলি ফোটায় এবার, কেঁপে কেঁপে বলে, তুমি এসেছো ভাইয়া? সত্যি এসেছো? হুম, এই তো এসেছি। রিল্যাক্স বনু। মেঘা হাতের বাঁধন আলগা করে, মাথা তুলে চায়। ইয়াসের হাসি ভরা মুখখানা দেখে ঠোঁট উল্টে ফুঁপিয়ে ওঠে। রৌদ্র বসে থাকতে পারে না আর, দম কুলোয় না। ঠান্ডাতেও ঘাম ছোটে কপালের ধার গড়িয়ে। আচমকা অস্থির হয়ে যায় সে, উঠে দাঁড়িয়ে ঘাড় ঘোরায়। মেঘা এখনো ইয়াসের বাহুডোরে জড়ানো, কাঁদছে সে। রৌদ্র ওকে ওভাবে দেখে চড়াও হয়ে উঠল, দরদরিয়ে রাগ চড়ল মস্তিষ্কে। ভেতরে আগ্নেয়গিরির ন্যায় উথাল পাথাল তাণ্ডব চলল। হাত মুঠিয়ে নিল সে। ইয়াস মেঘাকে সামলে চোখ তোলে, সামনে তাকানো মাত্রই দেখতে পায় বেপরোয়া যুবককে। অমনি হাসি উবে যায় ঠোঁট থেকে, একইভাবে চড়াও হয় মস্তিষ্ক। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে ওঠে নরম মুখাবয়ে। চোয়াল শক্ত অবস্থাতেই চোখাচোখি হয় দুই যুবকের। বেশ অনেকটা সময় ক্ষুব্ধতা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বহু বছর পর মুখোমুখি হলো দুজনে। কত রাগ ক্ষুব্ধতা জমানো তা ক্রমশ দগ্ধ হয়ে জেঁকে উঠল। দাঁত পিষে মেঘার হাত শক্ত করে চেপে ধরল ইয়াস। ইয়াসের দৃষ্টি অনুসরণ করে রৌদ্রের দিকে তাকানো মাত্রই ধক করে উঠল মেঘা, মুচড়ে উঠল বুকটা। টলমল চোখ জোড়া কাঁপল। রৌদ্র এক ঝলক মেঘার দিকে তাকায়, কিছুই বলে না, বরং এলোমেলো কদমে হাঁসফাঁস করে সিঁড়ির দিকে পা বাড়ায়। আদ্রকে পাশ কাটিয়ে উপরে উঠে যায় সে। আদ্র অবাক লোচনে দেখল ভাইয়ের কাণ্ড। অবান্তর সব চিন্তায় এলোমেলো হয়ে গেল সে। রৌদ্র কোনো রকমে ঘরে ঢুকেছে, শ্বাস ফেলছে হাঁসফাঁস করে, যেন দম ফুরিয়ে এসেছে বুকে। হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আচমকা কেমন ভয় লাগছে, ধরফর লাগছে। ও মেঘাকে হারিয়ে ফেলবে না তো? আগাম বার্তাহীন ইয়াস এসেছে। মেঘাকে এখন দূরে সরিয়ে নিয়ে যাবে ও? না, কিছুতেই না। দুই দিকে মাথা ঝাঁকায় রৌদ্র, বুক চেপে ধরে ঢোক গেলে, গলা শুকিয়ে কাঠ। বুক ফেটে যাচ্ছে বোধহয়। এদিক ওদিক তৃষ্ণার্ত লোচনে তাকালো। জগে পানি নেই। এক কোণের মিনি ফ্রিজটা রিপেয়ার করা হয়েছে। রৌদ্র গিয়ে সেটা খুলল। দুটো হুইস্কির বোতল পড়ে আছে। লাস্ট কদিন ধরে রৌদ্র এসব ছুঁয়েও দেখেনি। আজ আবার হাতে তুলল। কম্পিত হাতে বোতল তুলে ঢক ঢক করে পুরো বোতল ফিনিশ করল। থামল না আর। যেভাবে ধরফরিয়ে উপরে উঠেছিল ঠিক সেভাবেই আবার নিচে নামল। এতক্ষণে বাড়ির দুই কর্তার মুখোমুখি হয়েছে ইয়াস। হেসে হেসে কুশল বিনিময় করেছে। দীর্ঘ 24 ঘন্টার জার্নি ছিল। চেহারায় কিছুটা অবসন্নতার ছাপ, তবুও যেন খুব পরিপাটি সুদর্শন ছেলেটা। মেঘার হাত শক্ত করে ধরে আছে এখনো। তোফায়েল কাবিরকে ফ্রেশ হওয়ার জন্য উপরে যেতে বললেন, বাকি সব পরে হবে। বাধ্যের ন্যায় তাই শুনল ইয়াস। মেঘার দিকে ফিরে মুচকি হাসল। মেয়েটার চোখ ভেজা এখনো, তা দেখে ধীরে বলল, চল। পিছু ফেরা মাত্রই মুখোমুখি রৌদ্র, রাগে তামাটে মুখশ্রী। পূর্বাভাসবিহীন সেই ইয়াসের থেকে ঝটকা মেরে ছাড়িয়ে নিল মেঘাকে। ধাক্কা খেয়ে এক কদম পেছালো ইয়াস। বিলম্ব করল না রৌদ্র। মেঘাকে টেনে বাহুডোরে আবদ্ধ করল।
ইয়াসের দিকে অগ্নিচক্ষু তাক করে বীভৎস রাগে শাসিয়ে বলল, খবরদার, ইভারা আমার। ওর যেই হোস না কেন তুই ছুবি না ওকে। ও শুধু আমার। কোত্থাও যেতে দেব না আমি ওকে। কোত্থাও না। কণ্ঠে ক্ষিপ্ততা, তবে চোখ ভেজা, ঘোলাটে দুই চোখ। ফিরল মেঘার দিকে, রাগ দমালো। হাসল ভেজা চোখ নিয়ে। বলল রমণীর দুই বাহু আঁকড়ে ধরে, ইভারা, তুই শুধু আমার, তাই না? তুই তো আমার। কোথায় যাবি আমায় ফেলে? আমার সাথে থাকবি তুই, সব সময় থাকবি। চল, আমার রুমে চল। মেঘার বাধা দেওয়ার বা কিছু বলার অপেক্ষা করল না সে। রমণীর হাত টেনে ধরে তড়িঘড়ি করে উপরে উঠতে লাগলো, যেন পালাচ্ছে। পালাতে পারলেই বাঁচে। ইয়াস রেগে যায়। রৌদ্রকে আটকাতে গেলে বাধা দেন তোফায়েল কাবির। ইয়াস, বাবা শান্ত হও। জানি করে এসেছো, ঠান্ডা হও আগে। এসবে পরে চোখ দিও। এভাবে হুট করে এসেছো, আসার আগে জানালেও না। যাই হোক, গিয়ে ফ্রেশ হয়ে নাও এখন। রৌদ্র উদ্বিগ্ন উন্মাদ, যেন ভীষণ ভয় পেয়ে আছে। এলোমেলো হয়ে গেছে সে। ঘরে ঢুকে ধাম করে দরজা আটকে দিয়েছে। মেঘাকে ছাড়েনি এক মুহূর্ত। উন্মত্তের ন্যায় হাঁসফাঁস করছে, অস্থির তার জ্বলন। মেঘা বুঝতে পারছে না কিছুই। অস্থির চিত্তে নীরবে অবলোকন করছে কেবল। রৌদ্রর বাহু চেপে আঁকড়ে ধরল। এই, 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 তোকে কোত্থাও যেতে দেব না আমি। বাইরে যাবি না তুই। এখানে এই চার দেয়ালের মাঝে থাকবি। কারোর কাছে যাবি না। ওই ইয়াসের কাছেও না। কোত্থাও না। বলতে বলতে পাগলের ন্যায় অস্থির হয়ে উঠল। মেঘা সামলায়। রৌদ্র, এমন করছেন কেন আপনি? কি হয়েছে? এই তো আমি আছি। দমে যায় রৌদ্র। স্থির হয়ে তাকায়। ওর ভেজা দৃষ্টি। ভিজে জবজবে কপল। মেঘা আটকায়। এ কি? আপনি কাঁদছেন? চোখে পানি আপনার? কি হয়েছে? এভাবে কাঁদছেন কেন? ভয় হচ্ছে আমার। ভীষণ ভয় হচ্ছে। তোকে হারানোর ভয়। মনে হচ্ছে হারিয়ে ফেলবো আমি তোকে। ফাঁকি দিয়ে পালিয়ে যাবি তুই। হারিয়ে যাবি আমার থেকে। হারাবো? কোথায় হারাবো আমি? রৌদ্র শুনল। উন্মাদনা ছেড়ে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল মেঘাকে। বক্ষপিঞ্জরে তাণ্ডব চলছে তার। কি করে বোঝাবে? ভয় হচ্ছে যে ভীষণ। এতদিন তো এভাবে ভয় লাগেনি। পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। ভয় ঘিরে ধরেছে হঠাৎ। সেসব আতঙ্ক দমিয়ে স্থির হয়ে গেল। মুখ গুজে নিল একবিংশীর কাঁধের ভাঁজে। চুল খোলা রমণীর। সে নাক ডুবিয়ে সুঘ্রাণ টানল। বলল হাঁপিয়ে যাওয়া দুর্বল স্বরে, তুই চলে যাবি আমায় ছেড়ে? বল না, সত্যি করে বল। শোন, আমি কিন্তু মরে যাব তুই চলে গেলে। বাঁচব না তোকে ছাড়া। দেখবি, দম বন্ধ হয়ে মরে যাব একদম। তুই চাস আমি মরে যাই? চাস না, তাই তো? তাহলে ছেড়ে যাস না আমায়। আমি মরতে চাই না, বাঁচতে চাই তোর সাথে। ভালোবাসি আমি তোকে। প্লিজ, আমাকে মেরে ফেলিস না এভাবে। মেঘা নিজের কাঁধে ভেজা ভেজা কিছু অনুভব করল। লোকটার চোখে নোনা জল। আতঙ্কে শুষ্ক ঢোক গিলল রমণী। আলগোছে রৌদ্রের পিঠে হাত বুলিয়ে বলল আদুরে গলায়, কি হয়েছে আপনার? এই তো আমি আছি আপনার কাছে। এমন করছেন কেন? শান্ত হন। পানি খাবেন? ছাড়ুন আমায়, আমি পানি দিচ্ছি। রৌদ্র এক কথাতেই ছাড়ল ওকে। অবাধ্য হলে যদি মেঘা রেগে যায়, যদি তেড়ামো করে রৌদ্রকে ফেলে রেখে যায়, তখন? মেঘা রৌদ্রকে খাটের এক পাশে বসায়। পানির গ্লাস তুলে এগিয়ে দেয়। লোকটার ভেজা চোখ দেখে কাঁপে বক্ষস্থল, তবুও সংযত রাখে নিজেকে। রৌদ্র পানি খেল না, গলা শুকিয়ে কাঠ। তবুও গ্লাস ফিরিয়ে দিল। মেঘার হাত টেনে জড়িয়ে নিল ওকে। সে বসে থাকার দরুন তার মাথাটা ঠাঁই পেল রমণীর বুকে। একবিংশীর বুকে মাথা গুজে ভেজা স্বরে বলল,
ইয়াশ তোকে কেড়ে নিয়ে যাবে আমার কাছ থেকে। চলে যাবি তুই? মেঘা লোকটার চুলের ভাঁজে আঙুল চেপে প্রত্যুত্তর করল নরম কণ্ঠে। হুম, যাব না। যদি জোর করে, ভুল বোঝায়, আমার নামে বদনাম করে, তখন? বুঝবো না ভুল। সত্যি, একদম সত্যি। তার মানে আমার কাছে থাকবি সারা জীবন? হুম, পুরো জীবন। ইয়াশকে ফিরিয়ে দিবি? দেব। যদি না মানে? মানবে। আমার ভাইয়া খুব ভালো। ও তোকে নিতে এসেছে। এত সহজে মানবে না। আমার শান্তি কেড়ে নিয়ে যাবে ও। কাটতে পারবে না। আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে। আমি যা বলবো তাই শুনবে। ও তো হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। জানেন, পুরো ৩ বছর পর ফিরেছে। আপনি আমাকে রেখে যাওয়ার পর এসেছিল দাদুমণির মৃত্যুতে। তারপর মাঝে আরও একবার এসেছিল সেই ৩ বছর আগে। এরপর আর আসেনি। আপনার সাথে তো কখনো দেখা হয়নি, তাই আপনি ভাইয়াকে চেনেন না। ও আমার ছোট ভাইয়া, আমার একমাত্র আপনজন। ওর পুরো পৃথিবী শুধু আমাকে ঘিরে। আমাদের তো আম্মু আব্বু নেই, কেবল আমরাই একে অপরের। আমি ছাড়া ওর আর কেউ নেই। কিন্তু ও ছাড়া আপনি। এই পরিবারে সবাই আছে আমার। আমি কোথায় যাব আপনাদের ছেড়ে? কোত্থাও যাব না। তার মানে ইয়াসের কথা শুনবি না? ভাইয়া আমার কথা শুনবে। ও আপনার উপর রেগে আছে। আপনি তো কাজটা ভালো করেননি। রেগে থাকারই কথা। তবে দেখবেন, ও যখন আপনাকে চিনবে, যখন জানবে আপনি আমাকে ভালোবাসেন, তখন সব রাগ ভুলে যাবে, ঠিক আমার মতো। রৌদ্র মৃদু হাসল। ওকে চেনা বাকি নেই ইয়াসের। এই পাগল মেয়ে তো জানে না তা। আমি তোকে ভালোবাসি, এটা জানিস তুই? জানি তো। যে আমাকে হারানোর ভয়ে কাঁদতে পারে, তার ভালোবাসা বুঝবো না আমি? আপনি আমাকে হারানোর ভয়ে কাঁদছেন এভাবে। ভয় পাচ্ছেন। সত্যিই ভয় হচ্ছে। যদি হারিয়ে যাস? আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। মরে যাব। মরে যাওয়াটা যদি সহজ হয়, তাহলে কান্না করাটা আর কি কঠিন ব্যাপার? আমি কখনো কাঁদিনি, জানিস? কারোর জন্য কাঁদিনি। ছেড়ে যাস না আমায়। সত্যিই মরে যাব। হঠাৎ করে খুব ভয় হচ্ছে আমার। তোকে হারিয়ে ফেলার ভয়। দেখ, হৃদস্পন্দন বেড়ে গেছে। ভয় পেতে হবে না। হারাবো না আমি। বলছি তো, থাকবো সারা জীবন। কথা দে, সারা জীবন থাকবি আমার সাথে। ইয়াসের কথায় ভুল বুঝে ফেলে যাবি না আমায়। কথা দিলাম। এখনো ঘৃণা করিস আমায়? না। ভালোবাসিস? মেঘা উত্তরে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হল। থেমে অস্ফুটে উচ্চারণ করল, বাসি। আমিও বাসি। ভীষণ ভালোবাসি। মেঘা একচিলতে হাসে। রৌদ্রকে একটু সরায় নিজের থেকে। লোকটার ভেজা ২ চোখ আলগোছে মুছিয়ে দেয়। আপনি না, বাচ্চাদের মতো করে কাঁদছেন। এমন করে কেউ? কোথায় আপনার সেই রাগ, তেজ, বেপরোয়া সত্তা? আমাকে হারানোর ভয়ে নিমিষেই নিঃশেষ হলো। নিঃশেষ তো অনেক আগেই হয়েছি। রাত তখন ১টা প্রায়। চোখে ঘুম নেই রৌদ্রের। আনচান হৃদয় নিয়ে ছাদে পায়চারি করছে সে। সিগারেট ধরিয়েছে অনেক দিন পর। বেশ কয়েকটা শেষ করেছে। ২ আঙ্গুলের ফাঁকে আরও একটা পুড়ছে। পোড়াচ্ছে রৌদ্রকেও। স্থির থাকতে পারছে না বেপরোয়া যুবক। এমন সময় ছাদে আগমন ঘটে ইয়াসের। রৌদ্রকে দরজার কাছ থেকে দেখেই পৈশাচিক হাসল ঠোঁট বাঁকিয়ে। রাগে দাঁত চেপে এগিয়ে আসলো। রাতে ঘুমানোর অভ্যেস কম। ঘুমহীন রাত কাটানোর স্বভাব হয়ে গেছে ওর। সিগারেট টানতেই এসেছে এখানে। নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ২ বার ফুঁকে হাঁক ছেড়ে বলল টেনে টেনে, রুডবি কাবির রৌদ্র, ওরফে রুডি। হোয়াটসঅ্যাপ। বহু বছর পর দেখা। তড়াক করে তাকায় রৌদ্র। তুই? হুম, আমি। ইয়াশ আহাসান। মনে পড়েছে আমায়? ভুলে গেছিস?
অবশ্য ভুলে যাওয়ার কথা নয়। বন্ধুকে ভোলা যায়, শত্রুকে না। আর আমি তো কাশ্মীরকালেও তোর বন্ধু ছিলাম না, তাই আমাকে ভোলার নো চান্স। সব রাগ সমেত তেড়ে গেল রৌদ্র। কেন এসেছি সেখানে? আমার বাড়ি এটা। জানি তো, এটা তোর বাড়ি। বোধহয় ভুলে গেছিস। আমার বোনকে খুঁটি করে এ বাড়িতে গেড়ে রেখেছিস। আর সেই খুঁটি উপড়ে ফেলতেই এসেছি আমি। গোড়া সমেত উপড়ে ফেলতে এসেছি। আঙুলের ফাঁকের সিগারেটটা হাতের মুঠোয় পিষল রৌদ্র। চাঁদের আলোয় তামাটে চেহারার রাগ ঠিকরে বেরোচ্ছে। দাঁত পিষে শাসালো সে। খবরদার ইয়াস, জানে মেরে এ বাড়ির মাটিতেই পুঁতে রাখব। যদি আমার ইভারাকে আমার থেকে সরানোর চেষ্টা করিস তবে। শব্দ করে হাসল ইয়াস। পরক্ষণে আচমকা হাসি থামালো। তোর ইভারা? হাউ ফানি। বোন ও আমার। জানে মেরে তোকে পুঁতে রাখব যদি ওর ক্ষতি করার চেষ্টা করিস তবে। তোর শত্রুতা আমার সাথে। আমি তো ছেড়ে দিয়েছিলাম তোকে, কোনো ক্ষতি করিনি। চলে গিয়েছিলাম অনেক দূর। রাগে জেদে আমার ছোট্ট বোনটাকে একা ফেলে রেখে গিয়েছিলাম আমি। আর সেই সুযোগ কাজে লাগালি তুই। আমার বোন তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে জড়ালি কেন এতে? ও ছাড়া আমার আর কেউ নেই, কেউ না। আরে, আমরা বাপ মাকে হারিয়েছি সেই ছোটকালে। এরপর যাদের পেয়েছি তাদের তুই কেড়ে নিয়েছিস আমার থেকে। তোর জন্য বন্ধু, ভালোবাসা সব হারিয়েছি আমি। তবুও শান্তি হয়নি তোর। আমার বোনটাকে টানলিয়েই অবান্তর শত্রুতায়। কেন? কি ক্ষতি করেছি আমি তোর? রৌদ্র রাগ সামলায়। দেখ ইয়াস, তোর বোনকে টানিনি আমি, ওকে জড়াইনি এসবে। একদম ভুল বোঝাবি না ওকে। সব ভুলে গেছি আমি। এখন শুধু জানি তোর বোন আমার সব। ওর কোনো ক্ষতি করা তো দূর, ওকে ছাড়া আমার পক্ষে বাঁচাই সম্ভব নয়। তো মরে যাক, বাঁচতে বলেছে কে তোকে? ইয়াস, রাগাস না আমায়। সেই পুরনো রুটবিকাবি রৌদ্র নেই আমি। বদলেছিস তোর বোনের জন্য। ৫-৫টা বছর ধরে সামলিয়েছি নিজেকে, পরিবর্তন করেছি। দেখ, আমাদের মাঝে যা হয়েছে সব ভুলে যা। ভুলবো? কি করে ভুলবো? মেঘাকে ছাড়া তোর পক্ষে বাঁচা সম্ভব নয়, তাই না? একবার ভেবে দেখেছিস রিসাকে ছাড়া আমি কিভাবে বেঁচে আছি? সুদর্শন যুবকটার গলা কাঁপল শেষ কথাটা উচ্চারণ করতে গিয়ে। বোধহয় চোখের কোণে পানিও জমল, তবে দেখল না কেউ। চিকচিক করলেও আঁধারের মাঝে মিলিয়ে গেল তা। রৌদ্র শান্ত হয়ে যায়। আকাশপানে মুখ তুলে শ্বাস টানে। কোমরে হাত ঠেসে দাঁড়ায়। রিসা তোকে ভালোবাসত না। বিকট হাসির শব্দ শোনা গেল বিপরীতে। তাচ্ছিল্যের সুর সেই হাসিতে। ও রিয়েলি? আমার বোন তোকে ভালোবাসে বুঝি? বাসে। একবার জিজ্ঞেস করেই দেখিস, ও যাবে না আমাকে ছেড়ে। কথা দিয়েছে আমায়। চোয়াল খিসল ইয়াস। বুঝে গেছে আগে থেকেই। কিরমির করে বলল, মেঘা আমার বোন। তোর থেকে ওকে সরানোর জন্য সব কিছু করতে পারি আমি। সব কিছু মানে সব কিছু। তুই আমার থেকে আমার রিসাকে কেড়ে নিয়েছিস। আমার আরাফের সাথে সব সম্পর্ক ছিন্ন করিয়েছিস। কেড়ে নিয়েছিস আমার একমাত্র বন্ধুকে। আর তোর কাছে কিনা আমি আমার বোনকে সঁপে দেব? না, কিছুতেই না। আমি মেঘাকে নিয়ে যাব। নিয়ে যেতেই এসেছি। তৈরি থাক ডিভোর্স পেপারে সাইন করার জন্য। হিসহিসিয়ে কথাগুলো শেষ করল ইয়াস। রাগে কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে রৌদ্রের। সে বিপরীতে আর কিছু বলার আগেই সিগারেটে লম্বা টান দিয়ে গটগটিয়ে ছাদ ত্যাগ করেছে ইয়াস। রৌদ্র নিস্তব্ধ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস টেনে শান্ত করল নিজেকে। চোখ খুলে শূন্যে তাকালো। মাথায় কিছু একটা ভাবনা এঁটে ঠোঁট বাঁকিয়ে পৈশাচিক হাসল।